নতুন করে ভাবতে, নতুন কিছু গড়তে, সমাজের প্রেক্ষিতটাকে তুলে ধরতে অনেক কিছুই যেন আমাদের কাছে মনে হয় ভীষণ জটিল। জীবন মানেই জটিলতা, তবে সেই জটিলতার পাককে কাটিয়ে উঠে অনেকেই হয়ে ওঠে জীবনের নেতা, আবার অনেকেই বিমর্ষতা আর হতাশার মাঝে জীবনে নেতৃত্ব দেওয়ার যে সক্ষমতাটুকু তা হারিয়ে ফেলে। কিন্তু পথ চলা আর আগামীর বদ্ধতাকে কাটিয়ে উঠে জীবনকে নিজের মতো করে সাজাতে যে পথ পরিক্রমা করতে হয়, সে পথে কাঁটা থাকবেই। সে পথে হাঁটলে পায়ে রক্ত ঝরবেই। রাজনীতির মঞ্চে নেতৃত্ব দেওয়া আর জীবনের মঞ্চে নেতৃত্ব দেওয়ার ধরনটা সম্পূর্ণ আলাদা। কিন্তু কখনো কখনো যদি দুটি পথের প্রান্ত এক সীমারেখায় মিলে যায়, তখনই সেই পথের ধারে শ্রান্ত পথিকের মতো বিশ্রাম নিতে নিতে অপেক্ষা ছাড়া আর বিশেষ কিছুই করার থাকে না। সমাজের বুকে প্রেম আছে, প্রীতি আছে, আর তার ঠিক উল্টো পথেই আছে হিংসা, বিদ্বেষ, ধর্মীয় ভেদাভেদের সংকীর্ণতা। মানবিকতা জীবনকে নতুন পথের সন্ধান দেয় ঠিকই, কিন্তু কখনো কখনো মানবিকতার নিদর্শনগুলো কিছু বিশেষ বিশেষ কারণে চাপা পড়ে যায়। তার মধ্যে একেবারে প্রথম সারিতে যেটা, তা হলো গায়ে রাজনীতির স্ট্যাম্প। সমাজে এ ধরনের ব্যক্তি বা যুবকের পরিচিতিটা একটু ভিন্ন। সেটা ভালো কি খারাপ, এই মতানৈক্য তৈরি করার কোনো উদ্দেশ্যই নেই। সমাজ সমাজের মতো চলুক, জীবন চলুক জীবনের মতো। তরুণ তুর্কিরা রাজনীতির মঞ্চে সমাজের প্রেক্ষিতটাকে যদি একটু মজবুত করতে চায়, তবে তার সাথে সম্পর্ক তৈরি করতে কিসের এত অন্তরায়? সব ব্যক্তি সমান নয়, সবার রাজনৈতিক মতাদর্শও সমান নয়, তা নাই হোক, কিন্তু জীবনের পথ চলার ক্ষেত্রে কম বেশি সবার অভিমুখ একই। আর এই আধুনিক বর্ষে দাঁড়িয়ে সমাজের বুকে জাতপাতের যে ভেদাভেদ, তা যে ক্রোট হয়ে উঠছে, তা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। মেনে নিলাম বিদ্রোহ, আন্দোলন, মারপিট এগুলো এখন রাজনীতির অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যদি রাজনীতির গলির অন্ধকার পথে ঢুকে একটু বিজলি বাতির আলো জ্বালায়, তাহলে দেখতে পাবো সে পথেও থাকে মানবিকতা, সে পথেও থাকে প্রেম, সে পথেও থাকে জীবনকে নতুন করে সাজানোর অভিপ্রায়। এখানে সেরকমই এক রাজনৈতিক যুবক, তরুণ তুর্কি সাদ্দামের কথা বলবো, যে রাজনীতির ছত্রছায়ায় বেড়ে উঠেও প্রেমের দরবারে হয়েছে ফকির। সাদ্দাম কলেজ জীবন থেকেই ছাত্র রাজনীতির এক বিশেষ মুখ, যে মুখের পরিচিতি শুধু রাজনীতির আঙিনায় নয়, যে মুখের পরিচিতি শুধু ধর্মের বেড়াজালে আবদ্ধ নয়, যে মুখ মানবিকতার এক বিশেষ দৃষ্টান্ত, যে মুখ প্রেমের পবিত্র প্রতীক, যে মুখ জীবন স্বপ্নের এক মায়া। সমাজের মানুষকে সে পতাকার রঙে বিচার করে না, তার কাছে মনুষ্যত্ব আগে, তারপর রাজনীতির দল। অবশ্য সে বিশেষ এক রাজনৈতিক দলের সদস্য, সে এ বি সি যে দলই হোক না কেন, কিন্তু বিবেকের সত্তায় বলিয়ান, বাহুবলে অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধের এক মুখ সাদ্দাম হোসেন।
গ্রামে গ্রামে শুরু হলো উত্তেজনা, শুরু হলো দল বদলের পালা। টিভি খুললেই শোনা যায় দাঙ্গা, হাঙ্গামা আর মৃত্যু মিছিল। একদিকে বিভৎস এক ভাইরাসের প্রকোপে চলছে সামাজিক অস্থিরতা, অন্যদিকে চলছে এ টিমের ভোটের ফল খারাপ হওয়ায় বি টিমের রাজনৈতিক বিশৃঙ্খলা। ঘরে ঘরে শুরু হয়ে গেছে বৃদ্ধ মা বাবার দুশ্চিন্তা। সাদ্দামের আম্মা বার্ধক্যজনিতভাবে অসুস্থ, কিন্তু মানসিকভাবে নয়। তাই এই পরিস্থিতিতে ছেলের জন্য দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। সাদ্দামের আব্বা মারা গিয়েছিল এরকমই এক রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে। গ্রামের সন্ধ্যায় নারীর শ্লীলতাহানির প্রতিবাদ করে পথসভা করায় তাকে দুষ্কৃতীর গুলিতে ঝাঁঝরা হয়ে যেতে হয়েছিল। যতদিন বেঁচে ছিল নিজেকে কারো কাছে বিক্রি করেনি। সমাজে মাথা উঁচু করে দাপটের সাথে তার সৎ কর্ম করে গেছে। কিন্তু আগেই বলেছি, রাজনীতির মঞ্চে নেতা হওয়া সহজ, জীবনের মঞ্চে নেতা হওয়া কঠিন। তাই ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গাওয়া হয়ে ওঠেনি সাদ্দামের আব্বা বসির হোসেনের। আজ আর গ্রামের কোনো লোক মনে রাখেনি প্রতিবাদী, সৎ, নির্ভীক এই রাজনীতির ব্যক্তিটিকে। সময় পেরিয়েছে, সাদ্দাম বড় হয়েছে, হয়ে উঠেছে বাপ কা বেটা। সেও নীতি আদর্শ নিয়েই এগিয়ে চলেছে, বিক্রি হয়নি কারোর কাছে। স্থানীয় কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতির এখন এক বিশেষ মুখ সাদ্দাম হোসেন। তাকে প্রাণে মেরে ফেলার হুমকি এলো। সাদ্দামের আম্মা সাদ্দামকে জড়িয়ে ধরে বলল, দেখ বেটা, তোর আব্বা এভাবে দেশের দশের উপকার করতে করতেই চলে গেল, তুইও যদি এমন ভাবে। সাদ্দাম বরাবরই জীবন সম্পর্কে একটু একগুঁয়ে। সে সুর চড়িয়ে বলল, দেখো আম্মা, মরতে যদি হয় বীরের মতো করে মরাই ভালো। কাপুরুষের মতো 100 বছর বাঁচার থেকে যদি 18তে বিদ্রোহে মরি, তাহলে তা অনেক গৌরবের, তা অনেক সম্মানের। সাদ্দামের আম্মা সবটাই বোঝে। সেও চায় তার ছেলে নৈতিকতার আদর্শ হয়ে উঠুক, কিন্তু মায়ের মন সন্তান হারানোর বেদনা কখনো সইতে পারবে না। তাই দুশ্চিন্তায় দুশ্চিন্তায় সাদ্দামের আম্মা আরও রোগে জীর্ণ হয়ে পড়ে। সেদিন হঠাৎ বর্ষার রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টিকে মাথায় করে নিয়ে সাদ্দামের রাজনৈতিক সহযোগী, প্রকৃত অর্থে বন্ধু নিয়াজুল এসে উপস্থিত হলো সাদ্দামের বাড়িতে। প্রচণ্ড চিৎকার করে সে সাদ্দামকে ডাকতে লাগলো, সাদ্দাম, সাদ্দাম ভাই, বড় বিপদ, তাড়াতাড়ি একবার বাইরে এসো। বিপদের কথা শুনেই হন্তদন্ত করে ছুটে বেরিয়ে এলো সাদ্দাম। সে ভেবেছিল প্রতিবেশীর কোনো বিপদে সাহায্য চাইতে ছুটে এসেছে নিয়াজুল, কিন্তু এ বিপদ কোনো প্রতিবেশীর বিপদ নয়, এ বিপদ সাদ্দামের। কি হয়েছে নিয়াজুল, কার কি বিপদ হয়েছে? বিপদ কারো হয়নি সাদ্দাম ভাই, কিন্তু খবর পেলাম কাল ওরা কলেজের গেটে ঢুকে অভব্য আচরণ করেছে, মেয়েদের শরীরের দিকে নোংরা ইঙ্গিত করেছে। আমাদের কয়েকজন ছেলে প্রতিবাদ করতে গেলে তাদের বলেছে, তোদের বাপ সাদ্দামকে কলেজ গেটের সামনে গোড় দিয়ে দেব। একটু আসতে বল। না, ভয় পেয়ে আসতে বলতে বলছি না, আম্মা হয়তো শুনতে পাবে, শুনতে পেয়ে শুধু শুধু দুশ্চিন্তা করবে, তাই বললাম একটু আসতে বল। বেশ, কাল কলেজ গেটের সামনে আমাদের অবস্থান বিক্ষোভ হবে। আমাদের ছেলেদের তৈরি থাকতে বলে দে নিয়াজুল, কিন্তু ওরা বলেছে কারো কথায় আমল দেওয়ার কোনো প্রয়োজন নেই। অন্যায় আমরা করিনি, অন্যায় করেছে ওরা, তাই অন্যায়ের প্রতিবাদ আমাদের করতে হবে। বাড়ি থেকে হাজার হাজার মেয়ে আমাদের সুরক্ষায় যেন আসতে পারে, যেন বাড়ি ফিরে যেতে পারে, সেটা দেখার কর্তব্য আমাদেরই নিয়াজুল। কলেজে পড়াশোনা করতে আসা প্রতিটা মেয়েই আমাদের বাড়ির বোনের মতো। সত্যি দাদা, তুমি আমাদের গর্ব।
আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আমাদের ছেলেদের বলে দিচ্ছি, কাল আমরা কলেজ গেটের সামনে অবস্থান বিক্ষোভ করবই। আর আমাদের দাদার গায়ে যদি কেউ আঁচড় দিতে আসে, নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে আমরা প্রতিবাদ করে যাবই। নীতি আর আদর্শকে পাথেয় করে প্রতিবাদ জানাতে আমাদের কোনো সংকোচ নেই, কোনো দ্বিধা নেই। পরের দিন সকাল থেকেই কলেজ গেটের সামনে ছাত্রনেতা সাদ্দাম হোসেনের নেতৃত্বে শুরু হলো অবস্থান বিক্ষোভ। মাইকের আওয়াজে শোনা গেল সাদ্দামের কণ্ঠস্বর। নববর্ষের আগত ছাত্রছাত্রীরা মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকলো সাদ্দামের আগুন ছড়ানো বক্তৃতা। অন্যায়কে প্রশ্রয় আমরা কোনোদিনই দিইনি, আজও দেব না। রাজনীতির থেকেও আমাদের কাছে বড় মানবিকতা। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দাঁড়িয়ে আমাদের কোনো বোনের দিকে যদি কেউ নোংরা ইঙ্গিত করে, তাহলে তাদের ভালো করে নীতি আর আদর্শ বুঝিয়ে দেওয়ার ক্ষমতা এই সাদ্দামের আছে। যারা বলেছে আমাকে এই কলেজ গেটের সামনে গোর দিয়ে দেবে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, মৃত্যুকে পরোয়া সাদ্দাম হোসেন করে না। তাই তোমরা ভেবো না ধমকে চমকে আমার প্রতিবাদের কণ্ঠকে রুদ্ধ করে দেবে। আমি সাবধান করে দিচ্ছি সেই সমস্ত ক্ষমতালোভী বর্বরদের যারা নারী জাতির সম্মান দিতে জানে না, তারা শুনে রেখে দাও, আজ থেকে নতুন করে ছাত্রছাত্রীর সুরক্ষার জন্য সাদ্দাম হোসেন আবার পা রাখবে কলেজের গেটে। ক্ষমতা থাকলে আটকে নিও। এভাবেই তার বক্তৃতার মধ্য থেকে বেরিয়ে আসে আগুনের ফুলকি। যেমন কথা তেমন কাজ। কয়েকদিন হয়তো একটু অবসর চেয়েছিল সাদ্দাম, ভেবেছিল কয়েকটা দিন বিশ্রাম নিয়ে নি, কিন্তু আবার তাকে নামতে হলো রাজনীতির ময়দানে। সে নামলো প্রতিবাদের বাক্য শপথ নিয়ে। সে ফিরে এলো আগের উদ্দামতা আর আগের সেই আদর্শের হাত ধরে। আবার কলেজের দিকে দিকে রব উঠল। কলেজে ফিরে এসেছে ছাত্র দরদি নেতা সাদ্দাম হোসেন। চারিদিকে পড়ল পোস্টার, উড়ল রাজনৈতিক দলীয় পতাকা। সাদ্দাম ফেরার আনন্দোল্লাসে হলো আবির খেলা, হলো মিষ্টিমুখ। সেদিনই বিকেল বেলায় নিয়াজুল পেরিয়ে যাচ্ছিল অজিত ঘোষের বাড়ির পাশ দিয়ে। হঠাৎ করেই তার কানে এসে পৌঁছালো বুক ফাটা কান্নার আওয়াজ। সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে ঢুকে দেখে বৃহৎ উঠোন জুড়ে হাত পা ছড়িয়ে বসে আছে অজিত ঘোষ, তার স্ত্রী আর তার বৃদ্ধা মা। অজিত ঘোষের স্ত্রী রমা চিৎকার করে কাঁদছে। হঠাৎ করেই নিয়াজুলকে দেখে চমকে গেল সবাই। এরকম এক পরিস্থিতিতে এভাবে বাড়িতে হঠাৎ একজন নেতা, তবে কি? এই তবের উত্তর ভিন্ন ভিন্ন মানুষের মানসিকতার কাছে ভিন্ন ভিন্ন রকম। কি হয়েছে অজিতদা? এপাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই বৌদির কান্নার আওয়াজ পেলাম। আবার সর্বনাশ হয়ে গেছে নিয়াজুল, সর্বনাশ হয়ে গেছে। ছেলেটাকে একটা নতুন মোটরসাইকেল কিনে দিয়েছিলাম এই কমাস। আজ হঠাৎ বাজার থেকে ফেরবার পথে ট্রাকের সাথে কান্নায় ভেঙে পড়ে অজিত। হয়তো এমন ভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, যার পর এই যুবক তরতাজা ছেলেটির প্রাণ আর নাও বাঁচানো যেতে পারে। কিন্তু এমন ভাবে নির্বিকার হয়ে বসে চোখের জল ফেললেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে না। নিয়াজুল সাদ্দামকে ফোন করে সব কথা বলে। শোনা মাত্রই সাদ্দাম তৎক্ষণাৎ পৌঁছে যায় হাসপাতালে। গিয়ে জানতে পারে অজিতের ছেলের প্রচুর পরিমাণ রক্ত লাগবে, ও নেগেটিভ ব্লাড। আল্লাহ আর ভগবানের তফাৎ এখানে খুঁজে যায়। যারা ধর্ম নিয়ে মাথা ব্যথা করে, যারা বিভেদ সৃষ্টির জন্য ধর্মকে হাতিয়ার করে, তাদের জবাব দেওয়ার জন্য সাদ্দামের একটি কথাই যথেষ্ট, রক্ত লাগে আমি দেব, আমার ব্লাড ও নেগেটিভ। মিলটা এখানে। অজিত ঘোষের ছেলের দেহে প্রবেশ করল সাদ্দাম হোসেনের রক্ত। না, তাদের ধর্ম ভিন্ন হলেও রক্ত ভিন্ন নয়। তাই মানবিকতাকে হাতিয়ার করে ধর্ম নামে বিভেদটাকে মুছে দিয়ে এ যাত্রায় অজিত ঘোষের ছেলের
প্রাণ বাঁচালো সাদ্দাম। সমাজ বলতে শুরু করলো রাজনীতির ফায়দা। এসব নেতারা ভোট লোভের প্রত্যাশায় এখন অনেক কিছুই করবে। সত্যি কি বিচিত্র এ সমাজ! ন্যায়, নীতি, কর্তব্য এগুলো তো আজ চাপা পড়ে গেছেই। পরোপকারের ডালি নিয়ে যদি কেউ উপস্থিত হয়, তাতেও থাকে ফায়দা লাভের প্রচেষ্টা। আধুনিক সমাজের বিশ্লেষক মানুষের চিন্তা ভাবনা এখন কি অসাধারণ। তবে এসবকে বিশেষ পাত্তা দিতে নারাজ সাদ্দাম। নিয়াজুল সাদ্দামকে দেখতে এসে বলছে, গ্রামের সবাই বলছে, তোকে তো অনেকদিন আগেই বলেছি নিয়াজুল, কারোর কথায় কান দিবি না। এ সমাজে কান পাতলে অনেক বিষাক্ত কথা কানে প্রবেশ করে তোর কাজ করার ইচ্ছাটাকে দমিয়ে দেবে। তাই যে যা বলে বলুক, আমাদের কাজ আমাদের করে যেতেই হবে। ধন্য দাদা, তোমার মতো একজন রাজনৈতিক অভিভাবককে পাশে পেয়ে আমি ধন্য। রাত অনেক হলো নিয়াজুল, গ্রামের পরিস্থিতি এখন খুব একটা স্বাভাবিক নয়। কলেজে পা দেওয়ার পর থেকেই ওরা আমাদের উপর আরো ক্ষিপ্র হয়ে উঠেছে। তুই সাবধানে বাড়ি ফিরে যা। এতটা পথ একা যেতে হবে, আর গিয়ে আমায় একটা ফোন করিস। এরকম ভাবেই সকলের জন্য ভাবনা থাকে সাদ্দামের, কিন্তু নিজের জীবন নিয়ে তার কোনো চিন্তা নেই। সন্তান যতই বড় হয়ে উঠুক, মায়ের কাছে সে চিরকালই ছোট্ট শিশুটির মতোই থাকে। মা সব সময় তার ছেলেকে স্নেহের আঁচল দিয়ে বেঁধে রাখার চেষ্টা করে। একা একা অন্ধকার ঘরে বসে কি ভাবছিস বেটা? আম্মার গলা শুনে চমকে যায় সাদ্দাম। কিছু না আম্মা, শুনলাম আজ তুই রক্ত দিয়ে এক হিন্দু বেটার প্রাণ বাঁচিয়েছিস। না আম্মা, কোনো হিন্দু বেটার নয়, আমি একজন মানুষের প্রাণ বাঁচিয়েছি। হিন্দু মুসলমান এই বিভেদ রেখা টেনে আমি রক্ত দিতে ছুটে যাইনি আম্মা। আর বিশ্বাস করো, এর পেছনে কোনো রাজনৈতিক স্বার্থ সিদ্ধি লাভের আকাঙ্ক্ষাও আমার নেই। সমাজ আজ কত বড় বেঈমান হয়ে উঠেছে, সে কথাই অন্ধকারে বসে ভাবছি। সত্যি বেটা, তোর জন্য গর্বে বুকটা ফুলে যায়। কিন্তু দেখিস বাবা, নিজের জীবনটাও একটু যত্নে রাখিস। এরপর একটা ভালো মেয়ে দেখে তোর শাদি দিতে পারলে তবেই আমি নিশ্চিন্তে দুটো চোখের পাতা এক করতে পারি। সাদ্দাম হঠাৎ করে আম্মাকে জড়িয়ে ধরে। এরকম কথা দ্বিতীয়বার বললে বাচ্চা ছেলের মতো ফুপিয়ে কেঁদে ওঠে সাদ্দাম। আম্মার কোলে মাথা রেখে শুয়ে পড়ল সাদ্দাম। জ্যোৎস্না রাত্রের পূর্ণিমা চাঁদের থেকেও উজ্জ্বল হয়ে উঠল কুড়ে ঘরের ঘোরালো অন্ধকারটা। সাদ্দাম কলেজের কাছে তার রাজনৈতিক সহযোগীদের নিয়ে দীর্ঘক্ষণ একটা আলোচনা করল। তারপর একে একে সবাই বেরিয়ে গেল, শুধু রইল সাদ্দাম আর নিয়াজুল। দুজনে মিলে বহুদিন পর কোনো জায়গা ভ্রমণ করতে এলে যেমন এপাশ থেকে ওপাশ নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে, তেমন করেই সাদ্দাম ঘুরতে থাকলো কলেজের এ প্রান্ত থেকে ও প্রান্ত। তাদের দেখে শুরু হয়ে গেল নানা আলোচনা। যাদের কাছে সাদ্দাম প্রিয় ছিল তারা সবাই এসে এসে তার ভালো মন্দের খবর নিল। আবার যারা তাকে দেখতে পারে না তারা বলতে শুরু করলো, কলেজে আবার শুরু হলো গুন্ডা বাহিনীর রাজ। পক্ষ বিপক্ষের সমর্থন অসমর্থনে ছাত্রছাত্রীদের মধ্যেও শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা। আর প্রথম বর্ষের ছেলেমেয়েরা সার্কাসের উপভোগ্য দৃশ্যের মতো দেখতে থাকলো এইসব বহু বিচিত্র ব্যাপার। সাদ্দামদা, ও সাদ্দামদা বলতে বলতে এগিয়ে এলো একটি মেয়ে, সঙ্গে তার কতকজন বান্ধবী। অবাক হয়ে গেল সাদ্দাম, হঠাৎ এভাবে তাকে ডাকছে কেন? তবে কি কোনো সমস্যার মধ্যে পড়েছে? নিয়াজুল এগিয়ে এসে মেয়েটিকে জিজ্ঞাসা করলো, ফার্স্ট ইয়ার? হ্যাঁ। সাদ্দাম এবার নিজেই প্রশ্ন করলো, কোনো সমস্যা হয়েছে? না, আসলে একটা কথা বলবো বলে তোমাকে একা পাওয়ার সুযোগ খুঁজছিলাম।
সাদ্দাম আর নিয়াজুল দুজনেই অবাক হয়ে যায়। ফার্স্ট ইয়ারে উঠেই অপ্রয়োজনীয় সাদ্দামকে ডেকে কথা বলার সাহস বোধহয় এই মেয়েটি প্রথম দেখালো। কিন্তু কারো কথা না শুনে দায় এড়িয়ে চলে যাওয়ার ছেলে সাদ্দাম নয়। তাই সে আবারও রুদ্ধ কণ্ঠে প্রশ্ন করল, কি বলতে চাও? যা বলার আছে তাড়াতাড়ি বলো, হাতে বেশি সময় নেই। বাবা, এত তারা? হ্যাঁ, তা অবশ্য হতেই পারে, ব্যস্ত মানুষ। এরপর ধৈর্যের বাঁধ ভেঙে নিয়াজুল বিরক্ত হয়ে ওঠে। রীতিমতো চিৎকার করে ওঠে সে, তোমার কি আমাদের থেকে মশকরা করার ইচ্ছা হচ্ছে? সাদ্দাম নিয়াজুলকে থামিয়ে দেয়। সাদ্দাম আবারও বলে, যা বলার শীঘ্র বলো। মেয়েটি এরপর একটা চিরকুট সাদ্দামের হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে ছুটে চলে যায়। তার বান্ধবীরাও যেমন নীরবে তার সাথে এসেছিল তেমনভাবেই ফিরে যায়। সাদ্দাম অবশ্য চিরকুটটা খুলে না দেখেই পকেটে তা ভাঁজ করে ঢুকিয়ে নেয়। তারপর নিয়াজুলকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে সজা চলে যায় রাজনৈতিক কোনো সভায়। এই তরুণ নেতার অবশ্য সভায় দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া ছাড়াও অনেকগুলো কাজ আছে। সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে তাদের অভাব অভিযোগ মেটাতে রাজনৈতিক সভা থেকেই সামাজিক শিষ্টাচার আর মানবতার উজ্জ্বল মুখ হয়ে ওঠা। সমস্ত কর্মকাণ্ডকে সেদিনের সভার শেষে সমাপ্ত করে সাদ্দাম নিয়াজুলের মোটর বাইকের পিছনে চেপে বাড়ি ফিরল। নিয়াজুল সাদ্দামকে নামিয়ে দিয়ে নিজে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সাদ্দাম বাড়ির ভেতর ঢুকে ঘড়ির কাঁটাটার দিকে তাকিয়ে দেখল রাত্রি 11:15। প্রতিদিনের মতোই বিছানার এক পাশে জেগে বসে আছে সাদ্দামের আম্মা। আম্মা, তোমাকে কতবার বলেছি, এখন এই ইলেকশনের সময় বাইরে অনেক কাজ, মানুষের পাশে দাঁড়ানো ছাড়াও অফিসিয়াল অনেক কাজ আছে। এভাবে এত রাত জেগে না খেয়ে থাকলে তুমি তো আরও অসুস্থ হয়ে পড়বে আম্মা। বেটা, তুই বাড়ি না ফেরা অবধি আমার গলা দিকে এক ফোঁটা পানিও নামে না রে, খাওয়া তো দূরে থাক। এখন তুই চলে এসেছিস, ব্যাস, এরপর দুজন মিলে একসাথে খাবো। দুজনে মিলে খেতে খেতে পার হয়ে গেল অনেকটা সময়। ঘড়ির কাঁটায় তখন 12টা। খাওয়া দাওয়ার পর সাদ্দাম তার নিজের ঘরে গেল শোবার জন্য। ঘরের ভেতরে ঢুকে তার খেয়াল হলো পকেটে একটা সাদা চিরকুট। এতক্ষণ তার এই চিরকুটের কথাটা মনেই থাকেনি। হঠাৎ করে সেটা দেখে খেয়াল পড়ল কলেজে আজকে ফার্স্ট ইয়ারের কোনো একটা মেয়ে এই চিরকুটটা দিয়েছে। সাদ্দাম চিরকুট খুলে পড়ল। তাতে লেখা, যখনই তুমি এই চিরকুটটা পড়ো না কেন, তার সাথে সাথেই নিচে দেওয়া মোবাইল নম্বরে আমার সাথে কথা বলো, জরুরি দরকার। ফোন নম্বর 62.56। চিরকুটের মধ্যে লেখা জরুরি দরকার কথাটা সাদ্দামকে ভাবালো এবং সে তৎক্ষণাৎ রাত্রি 1টা নাগাদ এদিক ওদিক না ভেবে ফোন করেই ফেলল। দীর্ঘক্ষণ রিং হওয়ার পর ফোনের অপ্রান্ত থেকে গভীর নিদ্রাচ্ছন্ন গলায় সাদ্দাম শুনল একটি সুন্দরী মেয়ের কণ্ঠস্বর। সাদ্দাম মেলাতে চেষ্টা করল কলেজের সে মেয়েটি এই কিনা। আমি সাদ্দাম বলছি, জরুরি দরকার বলে তুমি আমাকে ফোন করার জন্য একটা চিরকুট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগলো তুমি ওই চিরকুটটা পড়ে এত রাতেও আমাকে ফোন করলে। আসলে একটা কথা সবার সামনে বলতে পারবো না বলেই তোমাকে ফোন নাম্বার দেওয়ার কৌশলটা এই চিরকুটের মধ্যেই তুলে ধরলাম। কি এমন কথা যার জন্য তোমার কণ্ঠস্বর, তোমার তেজোদ্দীপ্ততা আর তোমার প্রতিবাদের ধরন দেখে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সাদ্দাম? হয়তো কথাটা ওখানে বললে তোমার মনের আসল অনুভূতি আমি জেনে উঠতে পারতাম না। হয়তো
সময়ের অজুহাত দেখিয়েই তুমি সরে যেতে অনেকটা দূরে। তাই তোমার নাম পূজা, পূজা দাস। আর তারপরেও তুমি আমার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চাইছো। দেখো পূজা, আমাদের সমাজ এখনো এতটাও খোলামেলা হয়ে ওঠেনি যেখানে হিন্দু নারী আর মুসলিম ছেলের প্রেমটাকে বৈধ বলে স্বীকৃতি দেওয়া হবে। যে ছেলেটা ধর্মের থেকে মানবতাকে বেশি প্রশ্রয় দেয়, আজ তার মুখে এমন কথা ভুল করছো পূজা। জীবন, প্রেম এগুলো ধর্ম দিয়ে বিচার হয় না ঠিকই, কিন্তু সমাজের বুকে এটা আজও এক প্রবল সমস্যা, যা বোঝার মতো ক্ষমতা হয়তো এখনো তোমার হয়ে ওঠেনি। তার মানে? হঠাৎ করেই সাদ্দাম বলে, সত্যি কথা বলতে কি, তোমাকে দেখার পর তোমার দেহের অপরূপ লাবণ্য আমাকে মুগ্ধ করেনি, এটা বললে ভুল বলা হবে। তোমার শরীরের স্পর্শ পাওয়ার জন্য মন যে একবারও ব্যাকুল হয়নি, সেটা বললে মিথ্যা বলা হবে। আমি তো তাই চাই। আমিও তো চাই সাদ্দাম, আমার শরীরের উষ্ণ উত্তাপ তোমার সারা গায়ে মাখিয়ে দিই। তোমাকে ভালো লাগার কারণ তো আমার একটাই, তুমি মনের মধ্যে কামনা বাসনাকে চেপে রেখে ভালো মানুষ হয়ে সেজে থাকার অভিনয় করো না। অভিনয়ের কোনো প্রয়োজন সাদ্দাম জীবনে বোধ করেওনি, করবেও না। চাহিদা, নারী পুরুষের দৈহিক মেলামেশার ইচ্ছা কম বেশি অধিকাংশেরই থাকে। আজ প্লেটনিক লাভের যুগ শেষ, অনেকদিন আগেই আমরা সেই প্লেটনিক লাভের যুগ পেরিয়ে এসেছি। এখন প্রেম মানে শরীরের উষ্ণ উত্তাপ, ঠোঁটের চুম্বনে দীর্ঘ অবসর যাপন, সবই এখন ফিজিক্যাল। আমাকে ভালোবাসতে তোমার আপত্তি হয়তো নেই, কিন্তু সামাজিক ভীতি আছে পূজা। সমস্যা আমার নয়, সমস্যা হবে তোমাকে নিয়ে। একটা হিন্দু মেয়ে মুসলমান ছেলের হাত ধরে সমাজকে আমি তোয়াক্কা করি না সাদ্দাম। সমাজ আমার দাদার প্রাণ বাঁচাতে এগিয়ে আসেনি, এসেছিলে তুমি। দাদা? একটু অবাক হয়ে যায় সাদ্দাম। হ্যাঁ, অজিত ঘোষ আমার পিসে মশাই, আর তার পিস্তত দাদা, যাকে তুমি রক্ত দিয়ে বাঁচিয়েছ, সেই পাপাইদা আমারই পিস্তত দাদা। আচ্ছা, বুঝলাম। সম্পর্কের পরিণতি হিন্দু মুসলমানের বেড়াজালে আমি আবদ্ধ রাখতে চাই না সাদ্দাম। আমি তোমার সাথে এক হয়ে মিশে যেতে চাই। যদি তোমার কোনো উত্তর আজ আমি না পাই, তাহলে ব্যাস। যদি তোমার সম্পর্কটাকে পরিণতি দিতে কোনো সংকোচ না থাকে, কোনো বাধা না থাকে, তাহলে আমার আপত্তির কোনো কারণই নেই। কিন্তু আমি এখনই চাই না আমাদের এই সম্পর্কের কথা জানাজানি হোক। বেশ, তোমার অনুমতি না পেলে কোনো দিন কারো কাছে এই সম্পর্ক নিয়ে মুখ আমি খুলব না, এই কথা তোমাকে দিলাম। প্রথম দিনের পরিচয়ে, প্রেম পর্বের প্রথম সূত্রপাতেই সারা রাত্রি জুড়ে চলল এই সম্পর্কের নতুন বীজ বোনা। অগোচরেই দিনের পর দিন এগিয়ে চলল সাদ্দাম আর পূজার এই সম্পর্ক। দিন যত এগোচ্ছে, রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমশ তত বৃদ্ধি পাচ্ছে। দিকে দিকে রাজনৈতিক সভা, মিছিল, হরতাল, সকলের মনেই যেন একটা আতঙ্কের ছাপ। ভয়াবহ একটা পরিস্থিতি সমাজের বুকে যেন বিষণ্ণতার ছায়া বয়ে এনেছে। অনেক খালি হয়ে গেছে। কোনো বোন হারিয়েছে তার দাদাকে, ভাই হারিয়েছে তার দিদিকে। সব কিছুকে ছাপিয়েও দুনিয়া কিন্তু দুনিয়ার নিজের গতিতেই এগিয়ে চলেছে। বিরোধী পক্ষের নেতৃত্ব নির্বাচনের লড়াই ক্রমশ প্রকট হয়ে উঠছে। এতদিন সাদ্দাম ছিল একরোখা, একগুঁয়ে, জীবনের তোয়াক্কা সে করেনি।
আজও হয়তো করে না, কিন্তু তার পিছুটান পূজা। তা বলে সে নিজের কর্মকাণ্ডকে অবহেলা করেনি। প্রেম জীবনে আসাটা অন্যায় কিছু নয়, কিন্তু সেই প্রেমের বশে পড়ে নিজের কাজকে ছোট করে দেখা কখনোই উচিত বলে মনে হয় না। সাদ্দাম এগুলো ভালো বোঝে, এগুলো সে তার প্রেমিকা পূজাকেও বুঝিয়েছে। কলেজে কোনোদিনই তাদের প্রেমের বসন্ত কাটেনি, কারণ লোকচক্ষুর অন্তরালে থেকেই হিন্দু মুসলমানের এই প্রেম আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে উঠছিল। অনেকটা দূরে, যেখানে পরিচিত কারোর সাথে মিলিত হবার ভয় নেই, সেখানেই সাদ্দাম মাঝে মাঝে পূজাকে নিয়ে চলে যেত প্রেমের বসন্ত যাপন করতে। সেরকমই একটি দিন পূজা রবিবার বেশে একটা নির্জন পার্কে যাওয়ার জন্য। সেখানে যাওয়ার লোভ ছাড়তে পারেনি দুজনের কেউই। হঠাৎ করেই সাদ্দামের ফোন এলো নিয়াজুলের। সাদ্দাম দা, আজ আমাদের দলের ছেলে কার্তিকের বাড়ি ওরা ভাঙচুর করেছে, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে ওর বাবার। সাদ্দাম অত্যন্ত রেগে ওঠে। ভেবে উঠতে পারে না এই নির্লজ্জ অমানবিকতার কি জবাব, কি প্রত্যুত্তর সে দেবে। আন্দোলন হোক, লড়াই হোক, কিন্তু রক্ত সংগ্রাম কেন? সাদ্দামও তো রাজনৈতিক নেতা, কিন্তু কোনোদিনও বন্দুক হাতে তুলে নিয়ে কারোর বুক থেকে রক্ত ঝরায়নি। ফোনে সে বলে, আমি 1 ঘন্টার মধ্যে গ্রামে ঢুকছি, বলেই ফোনটা দেয়। পূজাকে সাথে নিয়ে ফিরল গ্রামের পথে। প্রেমের বসন্ত উদযাপন করা তাদের হলো না। নির্জন পার্কে শরীরের উষ্ণ উত্তাপের বদলে সাদ্দামকে ছুটে আসতে হলো রাজনৈতিক উত্তেজনার উষ্ণ পারদ কমাতে। গ্রামে ঢুকে এসে প্রথমেই ছুটে গেল কার্তিকের বাড়ি। বাড়িঘর সব ভাঙচুর। মাথায় ব্যান্ডেজ করে বসে আছে কার্তিকের বাবা। কার্তিক ছুটে এসে সাদ্দামকে জড়িয়ে ধরে। সাদ্দাম দা, ওরা হুমকি দিয়েছে যদি তোমার সাথে কাজ করি তাহলে। কান্নায় ভেঙে পড়ে কার্তিক। তুই তো এত দুর্বল নোস কার্তিক। ভয় দেখিয়ে, ধমকে চমকে, মারধর করে ওরা যদি মনে করে আমাদের সংগঠন ভেঙে দেবে, তোরা এত সহজে তা হতে দিবি? তোদের ওপর ভরসা করেই তো আমি তোদের নেতা হয়েছি কার্তিক। তোরা ছাড়া আমার নেতৃত্বের কোনো দাম নেই। ওরা মারবে, কাটবে, ধমকে দিতে চাইবে আমাদের প্রতিবাদের ভাষা, তা বলে আমরা দুর্বল হয়ে পড়ব? শুধু জনসাধারণকে নয়, করতেও সাদ্দামের মতো নেতা খুব অল্পই দেখেছে গ্রামবাসীরা। তাই তো এখনো পর্যন্ত বর্বরচিত নির্লজ্জ অত্যাচার করেও তার উন্নয়নের তাগিদকে থামিয়ে দিতে পারেনি কেউ। কার্তিককে সঙ্গে নিয়ে আবার সেদিনই বিকেলবেলায় সভা করল সাদ্দাম। আবারও সভা থেকে তার সেই দৃঢ় বার্তা, অনেক চেষ্টা করেও আমার সংগঠন ভাঙার ক্ষমতা কারোর হয়নি, আর আগামী দিনেও হবে না। আমাদের যত মারবে আমরা তত বাড়ব। সবাই বলল, সত্যি ছেলেটা বাপের মতোই হয়েছে। নেতা ঠিকই, কিন্তু নীতি আর আদর্শকে বিকিয়ে দিতে শেখেনি। ভালো খারাপ দুটো সময় মিলেই নেতৃত্ব দেওয়ার দম আছে বলতে হবে। এরকম নানা কথা চায়ের দোকানে, মাচার আড্ডায় সাদ্দামকে নিয়ে চর্চা হতে থাকলো। সাদ্দামের জয়ধ্বনি করে বেরোলো মিছিল। মিছিলের স্লোগান, তোমার নেতা আমার নেতা সাদ্দাম দা জিন্দাবাদ, ছাত্র নেতা দামাল ছেলে সাদ্দাম দা জিন্দাবাদ। মিছিল পরিক্রম করা হলো অনেকটা এলাকা জুড়ে। পূজার বাড়ির পাশ দিকেও গেল মিছিল। বারান্দা থেকে দাঁড়িয়ে সে সাদ্দামের দিকে তাকিয়ে মিষ্টি হাসি আসলো। কেউ হয়তো দেখতে পেল না, কিন্তু সাদ্দাম ঠিকই দেখল। অন্যদিকে বিরোধী পক্ষের নেতারা, কর্মীরা তাদের মিছিলের দিকে এমন দৃষ্টিতে চাইল যেন সাদ্দাম পেরোনোর সময় গায়ে প্রচণ্ড বিদ্যুতের ঝটকা লাগলো। তারা মনে মনে ঠিক করলো সাদ্দামের বিপরীতে তাদের এমন একজনকে তুলে আনতে হবে যাকে আপন করার জন্য গ্রামের মানুষেরা একজোট হয়ে লড়বে। সাদ্দামকে ঠিলে ফেলে দিতে হবে দূরে। কাজটা হয়তো অতটা সহজ নয়,
প্রথম খুঁজে বের করতে হবে, তারপর তাকে জনসমক্ষে তুলে ধরা। বিরোধী হিসেবে গ্রামের পরিচিত মুখ এখন কল্যাণ। তা স্পষ্ট উক্তি, কোনো মুসলমান ছেলেকে নেতা করা যাবে না। কথাটা চাউর হতেই সকলের মনে ধর্মবিদ্বেষী একটা মনোভাব তৈরি হয়ে গেল। সাম্প্রদায়িকতা আস্তে আস্তে মাথাচাড়া দিতে শুরু করলো। 19 বছরের মেয়ে পূজা, ফার্স্ট ইয়ার, অনার্স। বোঝার ক্ষমতা তার মোটামুটি ভালোই। সে দেখল আস্তে আস্তে তার বাড়িতেও যেন সাম্প্রদায়িকতার বীজ বপন হতে থাকলো। হয়তো তার প্রতিবাদ করে সে অনেক কিছুই বলতে চায়, কিন্তু মনের গোপনে একটা ভয় তাকে তাড়া করে বেড়ায়। তবে কি সত্যিই তাদের প্রেম পরিণতি পাবে না? ধর্ম কি সত্যিই বাধা হয়ে দাঁড়াবে? কিন্তু এগুলো সে আজ এখন ভাবছে কেন? সাদ্দাম তো তাকে সম্পর্ক তৈরি করার জন্য জোর করেনি। সে তো নিজেই এসব ভাবনা এই 19 বছরই মেয়েটিকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আবার খেয়ালের বশে সব ভুলেও যায় সে। অনেক দিন পর তার মধ্যে যেন একটা দৈহিক কামনা জেগে ওঠে। সম্পর্ক তো অনেকদেরই নিজেদের মতো করে জানার সুযোগ তৈরি করতে চায় এরপর পূজা। সেদিনের রাত্রে সাদ্দামের সাথে ফোন আলাপের সময় সে বলে, আগামী রবিবার সমস্ত শুধু তারা দুজন থাকতে চায়। সেদিন বসন্তের ফুলের শোভার মাঝে আমার দেহ যৌবন আমি তোমায় উৎসর্গ করতে চাই। কিন্তু তার কি এখনই কোনো প্রয়োজন আছে পূজা? কেন? শরীরকে স্পর্শ করার লোভ বুঝি তোমার নেই? ফুল ততক্ষণই সুন্দর লাগে পূজা, যতক্ষণ তা গাছে থাকে। তাকে নিংড়ে যখন ভ্রমর তার রস পান করে, তখন ভ্রমরের আহ্লাদ হয় ঠিকই, কিন্তু ফুলের বেদনাটাও তো বোঝা দরকার। আর সে ফুল যখন নিজেই ভ্রমরের কাছে ধরা দেয় সাদ্দাম, তখন তাতে বেদনার থেকে সুখের মাধুর্যটাই বেশি হয় নাকি? তবে তাই হোক, এই ভ্রমর আনন্দোল্লাসে করুক ফুলের মধুপান। রাজনীতির মঞ্চে রুদ্ধ কণ্ঠে ভাষণ দেওয়ার এই ছেলেটাই আজ প্রেমের বাণী কেমন করে বলছে বলতো? কেন? রাজনীতির মানুষ বলে প্রেমের অধিকারটুকু কি আমাদের নেই? এভাবে এগিয়ে চলল কথার পর কথা। সময়ের রেখা এগিয়ে চলল। দুজনের সম্পর্ক আরো দৃঢ় বন্ধনে আবদ্ধ। মন থেকে তা পৌঁছে গেল শরীর পর্যন্ত। সত্যি রবিবার সাদ্দাম আর পূজা দুজনে হোটেলের নির্জন রুমে অনেকটা সময় কাটালো। সবই লোকচক্ষুর অন্তরালে। হোটেলের চার দেওয়ালের বদ্ধ ঘরে পূজা তার শরীরের উষ্ণ উত্তাপ ছড়িয়ে দিল সাদ্দামের গায়ে। সময়টা গ্রীষ্মের জ্বলন্ত দুপুর। গোটা কলেজ ক্যাম্পাসটাও যেন রোদের আঁচে পুড়ে ছাই হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মাঠটা ফাঁকা। ক্লাসে ক্লাসে চলছে বৈষ্ণব পদাবলী, শেক্সপিয়ার, নিউটন, দেশ, রাষ্ট্র, সমাজ, সভ্যতা। শিক্ষার আবহমানতায় কলেজ ক্যাম্পাস যেন হয়ে উঠেছে ক্ষুধিত পাষাণের নির্জন পুরী। সেখানে মাঝে মাঝে হঠাৎ করে শোনা যাচ্ছে মেহের আলীর তফাৎ যাও চিৎকার। দীর্ঘ সময় পর ক্লাস করে বেরিয়ে এলো কিছু সংখ্যক ছাত্রছাত্রী। বাস ধরার জন্য এক বিভৎস তাড়ার মধ্য দিয়ে তারা ছুটে বেরিয়ে এলো। হঠাৎ করেই কলেজ গেটের সামনে প্রচণ্ড একটা বিকট বোমের আওয়াজ। যতটা না স্তব্ধ ছিল, আরও বেশি স্তব্ধ হয়ে গেল সমগ্র ক্যাম্পাসটা। এক এক করে বন্ধ হয়ে যেতে থাকলো ক্লাসরুমের দরজাগুলো। অফিস, স্টাফরুম সব যেন ভয়ে থিতিয়ে গেল। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সঙ্গে সঙ্গেই উধাও হয়ে গেল বৈষ্ণব পদাবলীর রোমাঞ্চ।
জীবনের পরতে পরতে অনুভব হলো কঠিন বাস্তবতা। কোন সমাজে আজ আছি আমরা? কোন ভব্যতায় বেড়ে উঠছে আজকের ছাত্র সমাজ? এগিয়ে এলো সাদ্দাম, বুক চিতিয়ে দাঁড়ালো তার প্রতিপক্ষের সামনে। যারা জানলা দিয়ে তাকিয়ে দেখছিল তাদের সকলের বুকের রক্ত ঠান্ডা হয়ে গেল। কি ঘটবে এরপর? আরও রক্তদাঙ্গা, আরও হিংস্রতা? না, সাদ্দাম তাদের বলল, রাজনৈতিক লড়াইয়ের জায়গা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নয়। তাই এই উচ্ছৃঙ্খলতা এখানে বন্ধ করো। লড়াই হোক গণতন্ত্রের মাধ্যমে। মায়ের কোল শূন্য করে যে রক্ত খেলায় তোমরা মেতে উঠো, তা এখনই বন্ধ করো। প্রতিপক্ষ ভাবল সাদ্দাম দুর্বল হয়ে পড়েছে। কোথায় আজ তার সেই তেজোদ্দীপ্ত গলা? কোথায় তার সেই দামালপনা? সবই কি তবে শেষ? কিছুই শেষ নয়। সে চায় না শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে এই লড়াই লড়তে, তাই তার এই আচরণ। ঘণ্টা খানেক ধরে উত্তেজনার পারদ বাড়তে বাড়তে হঠাৎ করেই তা নিচে নেমে যায়। শান্ত হয়ে যায় ক্যাম্পাস, আবার যেন তার নিজের গতি ফিরে আসে। নিয়াজুলও অবাক হয়ে যায়। আজ কি হলো সাদ্দামের? সে তো ভেবেছিল আজ সাদ্দাম উচিত শিক্ষা দিয়ে যাবে ওই ছেলেগুলোকে, কিন্তু তা না করে, নিয়াজুল আমাকে এক গ্লাস জল এনে দে। সব আন্দোলন কি তবে থেমে গেল? তবে কি হাল ছেড়ে দিল সাদ্দাম? সে কি ভুলে গেল কার্তিকের বাবার শরীরে রক্তের দাগ? সে কি ভুলে গেল মনীষার ছিন্ন ভিন্ন দেহের কথা? কেন কেন তার আজ এই দুর্বলতা? নিয়াজুল বলল, ভাইজান, আজ তুমি ওদের কাছে, আমি আজ পারতাম ওদের উচিত শিক্ষা দিতে, পারতাম চুলের মুঠিটা ধরে ওদের বুঝিয়ে দিতে ওটা ওদের উচ্ছৃঙ্খলতা করার জায়গা নয়, ওটা মানুষ গড়ার জায়গা। ওখানে মানুষ গড়ার কারিগর থাকে। তবে হ্যাঁ, আন্দোলন থেমে যায়নি, থেমে যাবেও না। ভেবেছিলাম অহিংস আন্দোলনের পথকে বেছে নেব, কিন্তু যে আচরণ আজ ওরা করল, যে আঘাত ওরা আজ আমাদের বুকে হানল, তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যা নিয়াজুল। প্রস্তুত হয়ে যেতে বল আমাদের দলের ছেলেদের। চলল আক্রমণ, প্রতি আক্রমণ। জীবনহানির সংশয়ে থাকলো সমগ্র এলাকাবাসী। আমরা স্বাধীন ভারতের নাগরিক। বিপ্লবীদের ঘাম রক্তের পরিশ্রমের ফলে তিলে তিলে তৈরি হওয়া ভারতবর্ষ, তিলে তিলে গড়ে ওঠা গণতন্ত্র, সবই কি আজ তবে প্রহেলিকায় পরিণত? আজকের যুব সমাজ শুধু ভোগপ্রিয় হয়ে উঠবে কেন? ত্যাগের মন্ত্র সত্যিই কি হারিয়ে গেছে? হয়তো পুরোপুরি হারায়নি, কিংবা কিছু যুবক নিজেদের ভোগপ্রিয় মানসিকতাকে সার্থক করতে গিয়ে স্থান কাল পাত্র জ্ঞানহীন নানা আতি আর অশ্লীল বাক্যের রমরমা চালাচ্ছে। প্রতিবাদও করছে কিছু যুবক। তৈরি হচ্ছে রাজনৈতিক মতভেদ, শুরু হচ্ছে আমরা ওড়ার হিংস্র লড়াই। সাদ্দাম সত্যিই এখন খুব ব্যস্ত। প্রেমের থেকে তার কাছে এখন বড় হয়ে উঠেছে নৈতিকতার মূল্যবোধ। ওদিকে পূজার মধ্যেও তৈরি হচ্ছে চাপা একটা রাগ। আস্তে আস্তে সে যেন সাদ্দামকে ঘৃণার চোখে দেখতে থাকছে। কিন্তু হঠাৎ কি এমন হলো যার জন্য পূজার মনেই পরিবর্তন? তবে কি সামাজিক স্বীকৃতিকে সে ভয় পেয়েছে? প্রথম রাতে সাদ্দামের সাথে বলা কথাগুলো সবই কি তাহলে তার আবেগ? আবেগের বশেই কি সে সাদ্দামকে তার দেহ সঁপে দিয়েছে, নাকি যুবতী বয়সের শারীরিক চাহিদা মাত্র? কর্মব্যস্ত সাদ্দাম একদিন সুযোগ করে দেখা করল পূজার সাথে। গ্রীষ্মের জ্বলন্ত দুপুরকে সাক্ষী রেখে পূজা সাদ্দামকে জানালো,
আই অ্যাম প্রেগনেন্ট। আমি গর্ভবতী। আমাদের মধ্যে ঘটে যাওয়া সেদিনের ঘটনা, যার ফলেই হয়তো একে তো একটা দুশ্চিন্তা, একটা ভাবনা কে বারংবার তাড়া করে বেড়াচ্ছে, তার উপর গোদের উপর বিষ ফোড়ার মতো পূজা তাকে এটা কি শোনালো? তুমি তুমি যেটা বলছো সেটার বিষয় কি তুমি তুমি শিওর পূজা? গোপনে গিয়ে ডাক্তারি পরীক্ষা করিয়েছিলাম, রিপোর্টে তাই ধরা পড়েছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সাদ্দাম বলল, চলো পূজা, আমরা আমরা শাদিটা সেরে ফেলি, তোমাকে তোমাকে স্বীকৃতি দিই। তুমি কি পাগল এখন এভাবে? আর তাছাড়া সমাজ কি বলবে? সমাজ? আজ তোমার মুখে সমাজের কথা পূজা? সমাজকে পেছনে ফেলেই তো তুমি আমার সাথে সম্পর্ক তৈরি করেছিলে। হ্যাঁ, করেছিলাম, সেটা আমার ভুল ছিল। আবেগের বশে, আবেগ। তার মানে তুমি সম্পর্কটাকে এখানেই শেষ করতে চাই সাদ্দাম? বেশ, এভাবেই যখন বুকে ছুরি মেরে স্বপ্ন ভঙ্গ করতে চেয়েছো, তাতে বাধা আমি দেব না। কিন্তু আমার এই পরিণতির দায় কে নেবে সাদ্দাম? দায় নিতে গেলে তো তা তোমাকেই নিতে হয় পূজা। কিন্তু যেহেতু আজও শুধু তোমার দুটি চোখের দিকে তাকিয়ে ভালোবাসার স্বপ্ন বুনি, আজও যখন তোমায় আপন ভাবি, তখন তোমাকে সমস্যা থেকে মুক্তির পথ আমিই দেখাবো। তোমার অ্যাবরেশন করানোর দায়িত্ব আমিই নিলাম। আবেগের তাড়নায় আর খেয়ালের বশে যে ঘটনা এখন সমাজের বুকে ঘটেছে, তার সব পরিণতি কিন্তু এমন নাও হতে পারে। সাদ্দাম তো চায়নি জোর করে পূজার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করতে। সে তো চায়নি নিজে থেকে প্রেমের প্রস্তাব পাঠাতে। কারো কারো কাছে শুধু ভালোবাসা সাজানো একটা খেলা, আবার কারো কারো কাছে তা বেদনার অশ্রু। সাদ্দাম সবই করল, তাকে সম্পর্ক থেকে মুক্তিও দিল, কিন্তু মনের মধ্যে লুকোনো ব্যথাকে বলতে পারল না কারোর কাছেই, এমনকি তার সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয় আম্মাকেও না। জীবনে কোনোদিন নৈতিকতার কাছে হার মানেনি সাদ্দাম, কিন্তু আজ তার জীবনে সবচেয়ে বড় পরাজয়। গর্ভের একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তাকে বিসর্জন দিতে হলো। হিন্দু মুসলিম ধর্মের বেলাজাল প্রেমের জন্য চিরজীবী হয়ে থাকলো। কানাঘুষো হতে হতে গ্রামের সাদ্দামের সাথে পূজার যে সম্পর্ক ছিল তা প্রচার হতে থাকলো। পূজা সেগুলো মিথ্যা রটনা বলে এড়িয়ে যেতে থাকলো। কেউ কেউ বলল, মুসলিম ছেলে হিন্দু মেয়েদের প্রতি লোভ আছে বই কি। কেউ কেউ বলল, যা রটে তার কিছুটাও ঘটে বই কি। আসল সত্য জানার চেষ্টা করল না কেউই। তবে পূজার প্রেগনেন্ট হওয়ার খবরটা সাদ্দাম, পূজা আর অ্যাবরেশনের ডক্টর ছাড়া বিশেষ কেউ জানতে পারেনি। উল্টে পূজা সাদ্দামের ওপর নানা মিথ্যা রটাতে থাকলো। সে বলতে থাকলো সাদ্দাম তাকে পাওয়ার জন্য ভীষণ লোভী, কামনাদীপ্ত হয়ে পড়েছে। সে যে কোনো উপায়ে তাকে পেতে চায়, তাই তার সুরক্ষা প্রয়োজন। সবই সাদ্দামের কানে গেল। নির্বাক, নিশ্চুপ, অন্তর বেদনার দহন জ্বালা সাদ্দামকে কুড়ে কুড়ে খেলো বেশ কিছুটা সময়। সাদ্দাম গভীর রাত্রে তার সোশ্যাল মিডিয়ায় লিখল, জীবনের বেদনাদীর্ণ বহু কথা মনের গোপনে চিরকাল বিষাক্ত কাঁটার মতোই গাঁথা থাকবে।